আশ্বিন মাসের প্রথম সপ্তাহ চলছে। কয়েক মাস ধরে টানা বৃষ্টিতে মাঠঘাট, নদী নালা সব জলে থই থই করছে। আজও সকাল থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এমনই এক বর্ষার রাতে সুকুমার ও তার পিস্তুত ভাই নরেশ রাতের শেষ ট্রেনে স্টেশনে নেমে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সুকুমার বলল, চল, রাস্তায় কোনো গাড়ি পাওয়া যায় কিনা দেখি। স্টেশন থেকে নেমে একটা বড় বট গাছের নিচে এসে তারা দাঁড়িয়ে আছে। চারিদিকে কোনো মানুষের হদিশ নেই। হঠাৎ একজন মৌলবীকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সুকুমার তাকে জিজ্ঞাসা করল, নেয়ামতপুর যাওয়ার গাড়ি কোথায় পাবো, একটু বলতে পারবেন? এত রাতে কোনো গাড়ি পাবেন না, তবে সামনের দিকে এগিয়ে একটু খোঁজ নিতে পারেন। লোকটির কথা শুনে তারা আরো কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে না ভিজে আমাদের স্টেশনে থাকাটাই ভালো ছিল সুকুমার দা। সুকুমার বলল, এত রাতে কি করব বুঝতে পারছি না। চল না, খুব বেশি দূর নয়, আমরা হেঁটেই ঠিক চলে যাব। তারা একটা বড় সারি সারি তালের বাগানের কাছে এসে একটু দাঁড়ালো। নরেশ বলল, কি সুন্দর তাল বাগান! এত বড় বড় তাল গাছ আমি আগে কখনো দেখিনি গো সুকুমার দা। কুমার বলল, আহ, অনেকদিন তালের রস খায়নি। এই ঠান্ডা আবহাওয়ায় একটু তালের রস খেলে ব্যাপারটা জমে যেত। তুমি এখানে দাঁড়াও, দেখি কোনো ছোট কাজে ভাড় পাতা আছে কিনা। বাগানে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নরেশ একটা ছোট গাছ দেখতে পেল। এদিকে সুকুমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবল, না, এগিয়ে গিয়ে দেখি সে কি করছে।
সারা বাগান খোঁজাখুঁজির পরও সুকুমার নরেশকে খুঁজে পেল না। সুকুমার চিন্তায় পড়ে গেল। সে উচ্চস্বরে নরেশ নরেশ বলে ডাক দিতে লাগলো, কিন্তু কোনো উত্তর পেল না। হঠাৎ কে যেন অদৃশ্য থেকে নাকি সুরে বলে উঠল, কি রে, তালের রস খাবি? আয়, গাছের নিচে আয়, ভাঁড়টা ধর দেখি। বিস্ময় হয়ে সে দেখল এক অদৃশ্য চেহারার হাত একটা ভাঁড় নিয়ে গাছ থেকে নিচের দিকে নেমে আসছে। ঠিক তখনই নরেশ বলে উঠল, তুমি এখানে কি করছো? আমি সারা বাগানে তোমাকে কোথাও খুঁজে পেলাম না। তোমার পিছনে ওটা কি গো সুকুমার দা? তারা দেখল তাল গাছের মতো লম্বা এক নরপিশাচ তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, তালের রস খাবি? আয়, গাছের নিচে আয়, ভাঁড়টা ধর দেখি। সুকুমার কাপা কাপা কণ্ঠে বলে উঠল, পালা নরেশ। দুজনে প্রাণপণে দৌড়াতে লাগলো। অন্ধকারের বুক চিরে রুদ্ধশ্বাস গতিতে স্টেশনের দিকে ছুটতে শুরু করলো তারা। পিশাচটিও তার এক পা নিয়ে তাদের পিছনে ধাওয়া করলো। অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটু দাঁড়ালো। আশেপাশে সেই পিশাচটিকে আর দেখা যাচ্ছে না। সুকুমার বলল, তুই ঠিক বলেছিলি ভাই, আমাদের অন্ধকারে এই পথ দিয়ে হেঁটে যাওয়া উচিত হয়নি। চলো, বাকি রাতটা আমরা স্টেশনেই কাটাবো। তারপর তারা স্টেশনের দিকে হাঁটতে লাগলো। স্টেশনের পাশে থাকা বড় বটগাছটির নিচে তারা চুপচাপ বসে হাঁপাতে লাগলো। হঠাৎ এক বয়স্ক লোক লণ্ঠন হাতে তাদের দিকে এগিয়ে আসছে। সুকুমার বলল, আরে কানাই মামা, তুমি এত রাতে কোথা থেকে আসছো? আমি তো তোদের অপেক্ষায় সন্ধ্যা থেকে স্টেশনে বসে আছি। তোদেরকে না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। ঠিক আছে, চলো আমরা বাড়ির দিকে রওনা দিই। এই বলে তারা মামার বাড়ির দিকে হাঁটতে শুরু করল। পথ চলতে চলতে কানাই মামা বলল, বেশ কয়েকদিন হলো এই রাস্তাতে এক দৈত্যের উৎপাত শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যে 5 জন নিখোঁজ। তাই তো আমি তোদেরকে এগাতে এসেছিলাম।
ওই দত্তুটা আমাদেরও পিছু নিয়েছিল মামা। আমরা কোনো মতে পালিয়ে স্টেশনের কাছে গিয়ে বসেছিলাম। কি রে, তোরা রস খাবি না? তারা রুদ্ধশ্বাস গতিতে ধান ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াতে লাগল। হঠাৎ মাঠের মধ্যে দাঁড়িয়ে সুকুমার বলল, কানাই মামা কোথায় গেল? তারা চারিদিকে তাকিয়ে কানাই মামাকে আর দেখতে পেল না। পরদিন সকালে গ্রামের সকলে মিলে খোঁজাখুঁজির পর কানাই মামাকে একটা গাছের নিচে পড়ে থাকতে দেখা গেল। আর সেই নরখাদকটির মতো কানাই মামারও ডান পায়ের কোনো চিহ্ন নেই।